আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে এখন ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা অবস্থান করছেন। এক দফা কথা চালাচালিও হয়েছে। এই যে সমঝোতার বৈঠক এটা কতদিন চলবে? অনেকে বলেছেন ২ থেকে ৩ দিনের মধ্যে এজেন্ডা নির্ধারণ করা হবে। এরপর ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ পর্যন্ত চলতে পারে এই বৈঠকটি। প্রিয় দর্শক, ইরানের তরফ থেকে ৫০ এরও অধিক প্রতিনিধি এসেছেন এই বৈঠকে অংশগ্রহণ করতে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ৪০ ঊর্ধ্ব কর্মকর্তারা এসেছেন। তো এখন এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে? দেখুন, এই বৈঠক শুরুর আগে ২ টো শর্ত দিয়েছিল ইরান। একটি হচ্ছে লেবাননে হামলা বন্ধ করতে হবে। আর ২য় শর্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অর্থনৈতিক সংস্থা বা ব্যাংকে আটকে থাকা ইরানের অর্থকে ছাড় দিতে হবে। তো এই ২ টো বিষয় কিন্তু ইতোমধ্যে মেনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। ডোনাল্ড ট্রাম্প যদিও প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলেননি, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে যে এই আলোচনা শুরু করতে ইরানকে রাজি করাতে ট্রাম্প প্রশাসন বিপুল অঙ্কের টাকা প্রদান করেছে। এটা অবাক হলেও এটাই এখন সত্যি। যেমন এই যুদ্ধবিরতির জন্য আগ বাড়িয়ে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে বারবার অনুরোধ করেছেন পাকিস্তান যেন নির্বিঘ্নে এই কাজটি করতে পারে। সেই জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দরবারে দ্বারস্থ হয়েছেন ট্রাম্প। ঠিক এই যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ইসলামাবাদে, এটি যেন যথাযথভাবে হয়, সেই জন্যে ট্রাম্প কোন শর্ত ছাড়াই পাকিস্তানের সেই ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকটি নির্বিঘ্নে করতে ইরানের ২ টি শর্ত মেনে নিয়েছে। চলুন আমরা এই খবরের ভেতরে প্রবেশ করি। আটকে থাকা ইরানের অর্থ ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, দাবি করেছে তেহরান। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি রয়টার্সকে জানিয়েছে যে এই অর্থ ছাড়ের বিষয়টি হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার সাথে সরাসরি সম্পর্কিত। ধারণা করা হচ্ছে চলমান আলোচনায় এটি অন্যতম প্রধান ইস্যু হতে যাচ্ছে। কাতার সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে দাবি করেছে তেহরানের একটি উচ্চ পদস্থ সূত্র। তবে ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। শনিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ওই জ্যেষ্ঠ সূত্রটি জানায়, জব্দ করা এই তহবিল ছাড় দেওয়ার বিষয়টি মূলত ইসলামাবাদের যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনায় ওয়াশিংটনের সদিচ্ছার বহিঃপ্রকাশ। সূত্রটির মতে তেহরান তাদের বিভিন্ন বার্তায় যুক্তরাষ্ট্রের কাছে এই অর্থ ছাড়ের দাবি জানিয়ে আসছিল এবং সম্প্রতি তারা এই বিষয়ে মার্কিন সম্মতিও পেয়েছে। বিষয়টি স্পর্শকাতর। এই কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি রয়টার্সকে জানিয়েছে যে এই অর্থ ছাড়ের বিষয়টি হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার সাথে সরাসরি সম্পর্কিত। ধারণা করা হচ্ছে চলমান আলোচনায় এটি অন্যতম প্রধান ইস্যু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন দেখুন, এই আলোচনাটি শুরু হবার আগেই ইরান তার ২ টি শর্ত দিয়ে শর্ত দুটির পক্ষে নিজেদের অবস্থান শক্ত করতে পেরেছে। ইতোমধ্যে শর্ত দুটি মেনেও নিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু হয়তো লজ্জায় বা পরাজিত হয়েছে এই ধরনের হীনমন্যতা থেকে এই তথ্যগুলো প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু ইরানের তরফ থেকে একদম স্পষ্টভাবেই বলা হয়েছে যে ২ টি শর্তই মেনে নিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও ওই জ্যেষ্ঠ কর্মকর্তা নির্দিষ্ট কোনো অঙ্কের কথা উল্লেখ করেনি যে কত টাকা ছাড় দেয়া হলো। তবে অন্য একটি ইরানি সূত্র জানিয়েছে কাতার ও অন্যান্য ব্যাংকে থাকা ইরানের $৬০০ কোটি মানে $৬ বিলিয়ন ছাড় দিতে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন। অবশ্য এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় তথ্য লুকোবার চেষ্টা করে। কিছুদিন আগে মানে ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সরাসরি মার্কিন গণমাধ্যমগুলোকে হুমকি দিয়েছিলেন যে যদি রাষ্ট্র বা সরকারের অনুমতি ছাড়া যুদ্ধের স্পর্শকাতর কোনো তথ্য প্রকাশ করা হয়, তাহলে সংবাদপত্রের লাইসেন্স বাতিল করে দেয়া হবে। আপনারা জানেন যে গণমাধ্যম বা মতামত প্রকাশের সবচেয়ে স্বাধীনতা আছে এমন দাবিদার রাষ্ট্র যুক্তরাষ্ট্রেও এখন এইরকম নিপীড়ন চলছে। তো এইরকম প্রেক্ষাপটে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা এখন কঠিন হয়ে গেছে। কারণ গণমাধ্যমের অনুমোদনই যদি না থাকে, তাহলে সেই গণমাধ্যম ঝুঁকিপূর্ণ তথ্য প্রকাশ করার পর তার পরিণতি কি হবে? যে কারণেই মার্কিন অনেক গণমাধ্যম যথার্থ তথ্যগুলো প্রকাশ করতে পারে না। তবে এই যে রয়টার্স
এই গোপন তথ্যটি প্রকাশ করে দিয়েছে। তাদের হাতে আরো হয়তো অনেক তথ্য ছিল, কিন্তু তারা ইরানি সূত্রের বরাত দিয়ে এই তথ্যটি প্রকাশ করেছে। এখন ইরানের আধা সরকারি মেহের নিউজ জানাচ্ছে যে আসলে যখন এই বৈঠকটি নিয়ে দুপক্ষের মধ্যেই হবে কি হবে না এইরকম দোলাচলতা চলছিল, মূলত ইরানের তরফ থেকে তখন ২ টি শর্ত দেয়া হয় যে, আমাদের বিরুদ্ধে যে অভিযান চলছে, আমাদের বলতে এখানে লেবাননকে ইরানের পক্ষ থেকে বোঝানো হয়েছে, সেই অভিযান বন্ধ করতে হবে। ইতোমধ্যে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে এখন ওয়াশিংটনে আলোচনার জন্য ২ পক্ষ প্রস্তুতি নিচ্ছে। এই আলোচনাটি যেন হয় সেজন্যে পাকিস্তানের বাইরে ফ্রান্স, স্পেন, অস্ট্রেলিয়াও ইতিবাচক প্রচেষ্টা চালিয়েছে। আবার অন্যদিকে যে মধ্যপ্রাচ্যে থাকা ব্যাংকগুলো থেকে অর্থ ছাড় করবার অনুমতি, সেই জন্যে এই অনুমতিও ইতোমধ্যে প্রদান করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু বিষয়টি যেহেতু পরাজয়ের নগ্ন দলিল, সুতরাং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের এম্বার্গো দেয়া আছে এই বিষয়ের উপর। দেখুন, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে, যেটা আসলেই আপনাদেরকেও চমকে দেবে। সেই তথ্যটি হচ্ছে যে, কুয়েতে একটি হামলা হয়েছিল। সেই হামলা ইরানই করেছিল, মানে প্রত্যাঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে। সেই হামলা নিয়ে কিন্তু অনেক ধরনের তথ্য গোপনেরও ঘটনা ঘটেছে। কিন্তু এবার সেই হামলার গোপন গোমর ফাঁস হয়ে গেছে। কি ফাঁস হয়েছে? যে সেই ভয়াবহ হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছিল। এই বিষয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোই নানা ধরনের তথ্য দিচ্ছে এবং তারা বলছে যে এটিই হচ্ছে নিশ্চিত তথ্য, প্রিয় দর্শক। ১লা মার্চ কুয়েতের সোয়াইবা বন্দরে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের আর্মি রিজার্ভের ৬ সদস্য নিহত হয়। আরো ২০ জনের বেশি আহত হয়। এই ঘটনায় ছিল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজনিত প্রাণহানি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, একটি ইরানি স্কুইটার ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ঢুকে পড়ে এবং একটি সুরক্ষিত ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারে আঘাত হানে। কিন্তু সেনাবাহিনীর ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডের সদস্যরা প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়ে এই দাবির বিরোধিতা করেন। মানে হেগসেথ যে দাবি করেছিলেন যে এই ড্রোন হামলায় কোনো কিছুই হয়নি, কিন্তু সাস্টেইনমেন্ট কমান্ডের সদস্যরা স্পষ্টভাবে বলেছেন যে শুধুমাত্র ক্ষতিকে ধামাচাপা দিলে হবে না, বরং মার্কিন প্রশাসন কি পরিমাণ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্য তুলে ধরা প্রয়োজন। তাদের মতে হামলাটি সরাসরি একটি কম সুরক্ষিত স্থাপনায় আঘাত হানে, যা হেগসেথের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এক আহত সেনা সিবিএস নিউজকে বলেন, একটি ড্রোন কেবল ফাঁক গলে ঝুঁকে পড়েছিল, এভাবে চিত্র তুলে ধরা সম্পূর্ণ ভুল। আমি চাই মানুষ জানুক, আমাদের ইউনিট নিজেদের রক্ষার জন্য প্রস্তুতি ছিল না, এটি কোনো সুরক্ষিত অবস্থান ছিল না। আরেকজন সেনা সদস্য জানান, তাদের ইউনিটকে একটি পরিচিত ঝুঁকিপূর্ণ এলাকার কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছিল। সেনাবাহিনীর লজিস্টিক ইউনিটকে এমন একটি ঘাঁটিতে রাখা হয়েছিল যা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই ছিল। প্রিয় দর্শক, এখানে কিন্তু খুব স্পষ্টভাবে অকুস্থলে থাকা সেনা সদস্যরা সেই ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরেছেন। যদিও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্পূর্ণভাবে এই তথ্যটি লুকিয়েছিলেন। এটা হচ্ছে ১লা মার্চের ঘটনা, প্রিয় দর্শক। তো এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকটি প্রত্যাঘাতের খবর লুকিয়েছে। ইসরায়েলে কি পরিমাণ অবস্থা তৈরি করেছে ইরান, এই তথ্যগুলো এখন পর্যন্ত প্রকাশিত হতে দিচ্ছে না ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এরকম প্রেক্ষাপটে খোদ সেই অবস্থানে থাকা সেনা সদস্যরাই প্রকাশ করে দিয়েছে যে কি পরিণতি হয়েছিল ইরানের মিসাইল হামলার পরে। সুতরাং দেখুন, এখন এই যে ইসলামাবাদে যে আলোচনা চলছে, এই আলোচনায় হয়তো অনেক কিছুই মেনে নেবে মার্কিন প্রশাসন, কিন্তু সেই তথ্যগুলো প্রকাশ করতে দেবে না। তবে এখন তথ্য প্রযুক্তির অবাধ বিকাশ বা বিকল্প মাধ্যমের যুগে এগুলো নিশ্চয়ই ধামাচাপা থাকবে না। দেখুন, এই যে আলোচনাটি শুরু হলো, বৃহস্পতিবার আগেভাগে আগ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলে আসেন। কিন্তু ইরান তার নিজের জায়গায় স্থির থাকে। ইরানের জায়গা থেকে স্পষ্টভাবে বলা হয় যে ২ টি শর্ত না মানলে আমাদের প্রতিনিধিরা ইসলামাবাদে যাবে না। এরপর শেষ মুহূর্তে শুরু হয় দেনদরবার। পাকিস্তানের তরফ থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিম মনির ডোনাল্ড ট্রাম্পকে রাজি করান এই ২ টি শর্তে। এই তথ্য যখন, এই রাজি করার বিষয়টি যখন নিশ্চিত করা হয় ইরানের কর্তৃপক্ষকে, তখনই তাদের বিমান উড্ডয়ন করে এবং প্রতিনিধি দল ইসলামাবাদে আসে। তো ঝংঝং করতে করতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী আগ বাড়িয়ে কেন ইসলামাবাদে চলে এলেন, যখন তেহরান থেকে ইরানের প্রতিনিধিরা রওনাই দেননি? এর পেছনে কারণ হচ্ছে এই যুদ্ধে চরমভাবে বিপর্যয়কর পরিস্থিতিতে উপনীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল।
ইসরায়েল কেবল মুখ রক্ষার জন্য, বিশেষ করে নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু জনগণের চোখকে ফাঁকি দেবার জন্যে লেবাননের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। এটা এক ধরনের গণহত্যা, কারণ যুদ্ধের কোনো নিয়ম নীতিই তোয়াক্কা করা হয়নি। সেই গণহত্যা চালাবার পরে, মানে যেদিন এই চুক্তিটি হলো সেদিনই প্রায় ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলি এই গণহত্যার পরে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু ফুঁসে উঠেছে। বিশেষ করে শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স তারা প্রচন্ড নিন্দা জানিয়েছে এবং বলেছে এই মুহূর্তে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। একদিকে বৈঠকে বসতে ইরানের চাপ, ইরানের ২ টি শর্ত, আর অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী স্টেক হোল্ডারদের স্পষ্ট বার্তা। ফলে বাধ্য হয়েই কিন্তু পাকিস্তানের ইসলামাবাদে চলমান এই বৈঠকের আগে ২ টি শর্ত মানতে হয়েছে। তেহরানকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ যুদ্ধক্ষেত্র থেকে ইরান বেরিয়ে এলেও বা ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধবিরতি হলেও ইরান যে তার মিত্রদেরকেও এই যুদ্ধ থেকে বের করতে চেয়েছে, বিশেষ করে লেবাননের পাশে শক্তিশালীভাবে দাঁড়িয়েছে, এটা নিঃসন্দেহে বন্ধুদের প্রতি এক ধরনের বিশ্বস্ততা এবং প্রতিজ্ঞা রক্ষা করা। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে এই যে ইসলামাবাদের আলোচনাটি কোন দিকে গড়ায় তা হয়তো ২-১ দিনের মধ্যে স্পষ্ট হবে। এখন এই আলোচনাটি কিভাবে হবে? এই আলোচনাটি হবে, প্রথমে এজেন্ডা নির্ধারণ করা হবে। ওয়ান অন ওয়ান বসবেন। হয়তো আ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, অথবা ইরানের স্পিকার বসবেন। এরপর এজেন্ডা নির্ধারণের পরে সেই সব এজেন্ডা ধরে, ধরে, যেমন সামরিক ক্ষেত্র, জ্বালানির ক্ষেত্র, এরপর আরো যে দিকগুলো রয়েছে পারমাণবিক অস্ত্র সহ অন্যান্য সকল দিক, সেগুলো ধাপে, ধাপে আলোচনার মধ্যে একটা সমঝোতায় আসার চেষ্টা করা হবে। এখন দেখুন, এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ইরান আসলে কি করতে পারে? ৬০০ আ কোটি ডলার। এটা একেবারে কম কথা নয়। মানে $৬ বিলিয়ন। ইরানের অবকাঠামো খাতে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলোর পুনর্নির্মাণে আবারও ইরানি জনগণের জীবন স্বাভাবিক করতে এই অর্থ খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এই পুরো অর্থই আসলে ডলারে পে করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইরানের ভেতরে যে ডলার সংকট রয়েছে, সেটি পূরণেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই $৬০০ কোটি, প্রিয় দর্শক। তো সব মিলিয়ে এটা নিশ্চিত করেই আমরা বলতে পারছি যে এই যুদ্ধে ইরান সম্পূর্ণভাবে পরাজিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। যদি রেড লাইন ক্রস করতেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে আরেকটি ভয়াবহ বিশ্বযুদ্ধেই চলে যেত। আরেকটি খবর দিয়ে শেষ করছি এই আলোচনা। এখন আর রাগঢাক করছে না চীন। এখন বা আজকের তথ্য হচ্ছে চীন প্রকাশ্যেই ইরানকে অস্ত্র দিচ্ছে। আর ইরানও এই যুদ্ধবিরতির সময়ের মধ্যে দ্রুত, খুব দ্রুততার সঙ্গে আরো কঠিন এবং ভয়াবহ প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরান এটা স্পষ্ট করেই জানে এই যুদ্ধবিরতি যেকোনো সময় ভেস্তে যেতে পারে। তারপরে আবার যে যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধে যেন পূর্ণ শক্তিমত্তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ধসিয়ে দিতে পারে মধ্যপ্রাচ্যের এই সাহসী রাষ্ট্রটি। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।